Hello, hello, my dear students. Welcome to our today's topic. Our today's topic is on English first paper, Unit 12, Environment and Nature, and we'll read the first lesson, Water, Water Everywhere. This Unit 12, is all about environment, and here we will understand the importance of environment and how we are polluting this environment. Our first lesson's name is Water, Water Everywhere. So by the name, you can already understand that it's about water or it's about rivers and how we are polluting our rivers and how it will affect on our life. So let's start. First, you will see in this passage, there are 4 lines of a famous poem, and this poem is written by Samuel Taylor Coleridge, and this poem's name is The Rime of the Ancient Mariner. It's a ballad, and in this vocabulary section I'll give you some vocabularies. There you will find the meanings of it. Whatever, let's start reading this poetry. Water, water everywhere, and all the boats did shrink. Water, water everywhere, nor any drop to drink. কবিতায় প্রথমে বলছে যে চারিদিকে পানি, মনে হচ্ছে যে এই যেহেতু এটা একটা নাবিকের গল্প বা নাবিকের একটা এই ব্যালাডটা বা গীতিকথাটা ছিল একজন নাবিকের ভাষ্যমতে, তাই সেইখানে বলা হচ্ছে যে চারপাশে পানি আর মনে হচ্ছে যে জাহাজের যে পাটাতনটা বা বোর্ডটা সেটা সংকুচিত হয়ে আসছে, এবং ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, চারপাশে পানি, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু খাওয়ার মতো কোনো পানি নেই। এই কবিতা দিয়ে আগে বোঝা যাচ্ছে যে চারপাশে পানি থাকা সত্ত্বেও খাওয়ার মানে পান করার মতো পানি না থাকলে আমাদের কি অবস্থা হবে, মানে বোঝাই যাচ্ছে এখানে দূষিত পানির একটা ব্যাপার আসবে। Coleridge's poem, A Ballad, narrates the harrowing sea voyage of an old mariner who at one point of his journey didn't have any water to drink because of a curse. প্রথমে কি বলছে, কোলরিজের কবিতা, এই ব্যালাড বা গীতি কবিতাটিতে আছে একটি বয়স্ক নাবিকের একটা ভীতিকর বা যন্ত্রণাদায়ক সমুদ্র যাত্রার অভিজ্ঞতা, যেখানে বলা হচ্ছে কি, যেখানে তার যাত্রার একটা নির্দিষ্ট সময়ে বা একটা মোড়ে এসে সে দেখলো কি ওখানে একটা অভিশাপের জন্য বা একটা কার্সের জন্য তার এমন পানি খাওয়ার মতো বা পান করার মতো কোনো পানি ছিল না। কার্সড অর নট, উই নো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। তো আমরা অভিশপ্ত হই অথবা না হই, কিন্তু আমরা অবশ্যই জানি যে পানীয় জল আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। উই নো উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট, আমরা জানি আমরা এটা ছাড়া বা পানীয় জল ছাড়া বেঁচে থাকতে পারবো না। ইনফ্যাক্ট 2/3 অফ আওয়ার বডি ইজ মেড আপ অফ ওয়াটার, প্রকৃতপক্ষে আমাদের শরীরের 2/3 পানি। নট ফর নাথিং ইজ ইট সেইড দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, এবং এই জন্যই কি বলা হয়ে থাকে পানির অপর নাম কিন্তু জীবন। তাহলে আমরা প্রথমে বুঝে যাচ্ছি যে পানি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং এই প্যাসেজটিতে আমরা পাচ্ছি কিন্তু পানির এই গুরুত্বটা। তাহলে যখন আমরা তোমরা ফ্লো চার্ট করবে বা যখন তোমরা এটা থেকে সামারি বের করবে, তখন কিন্তু এই ইম্পর্টেন্ট লাইনগুলো আগে থেকে বুঝে নেবে। Is there a crisis in our time with regards to access to clean drinking water? আমাদের সময়ে কি এই পানীয় জলের প্রবেশাধিকারে, মানে সবার কাছে এই পানীয় জলটা পৌঁছচ্ছে কিনা বা খাবার পানি বিশুদ্ধ পানি পাচ্ছি কিনা, এর জন্য কি কোনো সংকট আছে? The United Nations in a meeting on the eve of the new millennium identified the drinking water problem as one of the challenges for the future. তো এই উত্তরটা আবার পরবর্তীতেই দেওয়া হচ্ছে যে জাতিসংঘ এই নতুন সহস্রাব্দের একটি মিটিংয়ে বা একটি সম্মেলনে কি চিহ্নিত করেছে যে এই পানীয় জল বা বিশুদ্ধ খাবার পানি, এই সমস্যাটা ভবিষ্যতে 1 নাম্বার সমস্যা হয়ে যাবে। মানে আমাদের বিশুদ্ধ খাবার পানির প্রবেশাধিকার সবার জন্য থাকবে না, বা সবাই বিশুদ্ধ খাবার পানি পাবে না, কারণ এটা খুব দুষ্প্রাপ্য হয়ে যাবে, কারণ আমরা প্রচুর পরিমাণে পানি দূষণ করছি। But do we need to worry about the problem as ours is a land of rivers and we have plenty of rainfall? কিন্তু আমাদের কি এটা নিয়ে দুশ্চিন্তা করার আছে বা দুশ্চিন্তা করার দরকার আছে, যেহেতু আমাদের হচ্ছে নদীমাতৃক দেশ এবং আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়। Besides, we have a sea in our backyard too. এছাড়াও কি আমাদের পেছনে বা বলা যায় যে আমাদের দেশের দক্ষিণে একটা বিশাল সমুদ্রও আছে। তাহলে আমাদের কি পানি নিয়ে দুশ্চিন্তা করতে হবে?
তো এখানে আমরা পরবর্তীতে উত্তরটাও পেয়ে যাব। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স। আমাদের দেশের পানির অন্যতম উৎস কি? নদী। রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার। নদী কি? নদী হচ্ছে আমাদের জীবনের সবখানে, আমাদের সাহিত্যে, আমাদের অর্থনীতিতে, আমাদের সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ? কিন্তু নদীগুলো কি ভালো আকৃতিতে আছে? আনফর্চুনেটলি দে আর নট। দুর্ভাগ্যজনকভাবে তারা নেই। এ ফিউ আর অলরেডি ডেড অ্যান্ড সেভারাল আর গোয়িং থ্রু দ্য পাঞ্চ অফ ডেথ। যে আমাদের কিছু নদী ইতিমধ্যেই মৃত বা আমরা মেরে ফেলেছি, ভরাট করে ফেলেছি, এবং অন্যগুলো মৃত্যু যন্ত্রণায় ভুগছে বা ওগুলো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তো প্রথমে কিন্তু আমরা পেলাম পানির গুরুত্ব, পরবর্তীতে পেলাম যে এই যে বিশুদ্ধ পানি এটা একটা বড় সমস্যা হবে ভবিষ্যতে। এবার আসছে আমাদের দেশের প্রকৃত অবস্থাটা কি। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ডাইং রিভার। কি বলছে? আমাদের বুড়িগঙ্গা নদীটা হচ্ছে মৃত নদীর বা যেই নদীগুলো মারা যাচ্ছে এই মুমূর্ষু নদীগুলোর একটা উদাহরণ। A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. ডেইলি সানের একটা রিপোর্টে কি প্রকাশ করা হয়েছে? বলা হচ্ছে যে কিভাবে এই বুড়িগঙ্গা নদীটি মারা গেছে এবং ওর সাথে কি হয়েছে, মানে আমরা কিভাবে এই নদীটাকে মেরে ফেলেছি। নদী তো আর নিজে নিজে মারা যায় না, আমরা মানুষরাই আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নদীটাকে মেরে ফেলি। Its water is polluted and a perpetual stench fills the air around it. তো কি বলা হচ্ছে? এটার পানিটা হচ্ছে দূষিত এবং একটা পারপেচুয়াল স্টেঞ্চ, মানে কি একটা মনে হচ্ছে চিরস্থায়ী দুর্গন্ধ এই নদীটার বাতাসের চারপাশে থাকে, কারণ পানিটা এতটাই দূষিত। এই শুধু পানিটাই দূষিত না, চারপাশে বায়ুও দূষিত করে ফেলেছি আমরা। বাট দিস ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। কিন্তু সবসময় এই নদীটা এরকম অবস্থায় ছিল না। দ্য রিপোর্ট সেজ দ্যাট দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট। এই রিপোর্টে আরও কি বলা হয়েছে? যে এই নদীটার একটা গৌরবান্বিত অতীত ছিল, মানে একসময় নিশ্চয়ই এই নদীটা প্রমত্তা ছিল, সুন্দর ছিল। Once it was a tributary of the mighty Ganges and flowed into the Bay of Bengal through the river ধলেশ্বরী। একসময় এটা কি ছিল? একসময় এটা গঙ্গা নদীর একটা শাখা নদী বা উপনদী ছিল, অ্যান্ড ফ্লোড ইন্টু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী। এবং ধলেশ্বরী দিয়ে এটা কিন্তু একেবারে সাগরের সাথে, বে অফ বেঙ্গলের সাথে কিন্তু এটা সংযুক্তি ছিল। তাহলে বোঝাই যাচ্ছে তখন এই নদীটা কত প্রমত্তা ছিল, নদীর প্রবাহ কত ভালো ছিল। কিন্তু আমরা মানুষরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই নদীটাকে আজকে এই পর্যায়ে এনে ফেলেছি। গ্র্যাজুয়ালি ইট লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গ্যাঞ্জেস অ্যান্ড লস্ট গট দ্য নেম বুড়িগঙ্গা। এবং পরবর্তীতে ধীরে ধীরে সেটা কি হলো? এটা গঙ্গা নদীর সাথে এটার যে সংযোগ এটা হারিয়ে ফেললো এবং এটার নাম হলো বুড়িগঙ্গা। সংযোগ হারিয়ে ফেলা মানে আস্তে আস্তে নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে, নদীর অনেক জায়গা ভরাট হয়ে গেছে। সো এই নদীটার পরবর্তীতে নাম হয়ে গেল কি? বুড়িগঙ্গা। দ্য মুঘল আর মার্ভেলড অ্যাট দ্য টাইড লেভেল অফ বুড়িগঙ্গা অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্ক ইন 1610। তো মুঘলরা যখন প্রথমে আসে তখন এরা কি হয়েছিল? এই নদীর জোয়ার ভাটার অবস্থা দেখে, পানির প্রবাহ দেখে এরা মুগ্ধ হয়ে গিয়েছিল এবং তারপরে তারা কি করলো? দে ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর। তারা তাদের রাজধানী জাহাঙ্গীরনগর, যা ঢাকার পূর্ব নাম, সেটি এই বুড়িগঙ্গা নদীর তীরে স্থাপন করে 1610 সালে। তাহলে বোঝাই যাচ্ছে তখন এই নদীটা কি সুন্দর ছিল। দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স। এই নদীটা কি দিত? এই নদীর থেকে মানুষ খাবার পানি পেত এবং সেই সাথে এটাতে ব্যবসা বাণিজ্য যুক্ত ছিল। Jahangirnagar was renamed Dhaka, which grew into a heavily populated city with a chronic shortage of space. জাহাঙ্গীরনগরের পরবর্তী নাম কি করা হয়? ঢাকা, এবং যেটা পরবর্তীতে প্রচণ্ড জনবসতিপূর্ণ বা ঘনবসতিপূর্ণ একটি শহরে পরিণত হয় এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে স্থান সংকুলান আর থাকে না, কারণ যখনই মানুষ বেশি বেড়ে যাচ্ছে ঢাকা প্রচণ্ড ঘন জনবসতিপূর্ণ হয়ে গেছে এবং এখানে ফাঁকা জায়গার খুব অভাব। The city paid back the bounty of the river by sucking life out of it. তো এই নদীটার পাশে এই শহরটাকে তৈরি করা হলো, আর শহরটা আমরা বিপরীতে নদীটাকে কি দিল? এই যে বাউন্টি, মানে দয়ার বিপরীতে শহরটা তাকে কি দিল? তার কাছ থেকে, নদীর কাছ থেকে জীবন শুষে নিল। এখানে মানুষের অকৃতজ্ঞতার একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। অ্যাকর্ডিং টু নিউজপেপার রিপোর্ট, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন। এবং এই পত্রিকার রিপোর্ট অনুযায়ী বুড়িগঙ্গা কি হচ্ছে? বুড়িগঙ্গা মারা যাচ্ছে দূষণের জন্য। হিউজ কোয়ান্টিটিস
of toxic chemicals and wastes from mills and factories, hospitals and clinics and households and other establishments are dumped into the river every day. কি বলা হচ্ছে যে এই নদীটা কিভাবে মারা যাচ্ছে? দূষণের মাধ্যমে। এই দূষণটা কীরকম? যে দের হিউজ কোয়ান্টিটি অফ টক্সিক কেমিক্যাল মানে প্রচুর পরিমাণে বিষাক্ত রাসায়নিক এবং ওয়েস্টেজ ফ্রম মিলস, এবং সেই সাথে কি আবর্জনা, কোথাকার আবর্জনা? মিল, ফ্যাক্টরি, হসপিটাল, ক্লিনিক এবং সেই সাথে বাসা বাড়ির যে আবর্জনা সেগুলো এখানে ফেলা হচ্ছে। অ্যান্ড আদার স্টাবসমেন্ট আর ডাম্পড ইনটু দ্য রিভার এভরিডে, এবং অন্যান্য যে স্থাপনা সেগুলোর এই যে বর্জ্য বা আবর্জনা সব এই নদীতে প্রতিদিন ফেলা হচ্ছে। দ্য সিটি অফ ঢাকা ডিসচার্জেস অ্যাবাউট 4,500 tons of solid waste every day and most of it is directly released into the বুড়িগঙ্গা। তো কি বলছে, এই ঢাকা শহর প্রতিদিন 4,500 টন একেবারে সলিড ওয়েস্ট, সলিড আবর্জনা প্রতিদিন এখানে ফেলছে, এবং এই জিনিসগুলো অধিকাংশ কিন্তু বুড়িগঙ্গার মধ্যেই ফেলা হচ্ছে। মানে এই শহর প্রতিদিন 4,500 টন সলিড ময়লা আবিষ্কার মানে বের করছে, তৈরি হচ্ছে, এবং সেগুলোর অধিকাংশ বুড়িগঙ্গায় পড়ছে। মানে বোঝাই যাচ্ছে নদীটা প্রতিদিন কী পরিমাণ দূষণের শিকার হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, 20,000 tons of tannery waste, including some highly toxic materials, are released into the river every day. কি বলা হচ্ছে, পরিবেশ অধিদপ্তরের মতে প্রতিদিন 20,000 টন ট্যানারির ওয়েস্ট বা চামড়া কারখানার এই ওয়েস্টগুলো, বর্জ্যগুলো, এবং সেই সাথে সেগুলোর মধ্যে কি থাকে, খুব উচ্চ মাত্রার বিষাক্ত রাসায়নিক, এগুলোকে সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এক্সপার্টস আইডেন্টিফাইড 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন। তো বিশেষজ্ঞরা 9টি বাণিজ্যিক অঞ্চলকে বা 9টি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে সরাসরি চিহ্নিত করেছে যা ঢাকার এই রাজধানীর আশেপাশে আছে, এবং এগুলো সরাসরি এই নদীটি দূষণের সাথে সংযুক্ত। মানে নদীটা দূষণের জন্য দায়ী 9টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে, এবং এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো কী কী? শিল্প অঞ্চলগুলো হচ্ছে টঙ্গী, তেজগাঁ, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা, এক্সপোর্ট প্রসেসিং জোন এবং ঘোড়াশাল। এই 9টা হচ্ছে সরাসরি এই নদীটা দূষণের সাথে দায়ী। দ্য রিভার উড নিড এ মনস্টারাস স্টোমাক টু ডাইজেস্ট অল দ্য ওয়েস্টেজ মেনশনড অ্যাবভ। তো বলছে কি, বলা হচ্ছে এটা একটা স্যাটার, যে নদীটার একটা দানবীয় পেট দরকার, যেখানে সে এই প্রতিদিন যত আবর্জনা পড়ছে সেই আবর্জনাগুলোকে হজম করার জন্য ওর দানবীয় পেট দরকার। কারণ নদীর ধারণ ক্ষমতা অনেক বেশি, বা নদী যতটা পরিমাণ আবর্জনা ডিজলভ করতে পারে বা শুষে নিতে পারে, তার থেকে অনেক বেশি দূষণ আমরা নদীকে করে ফেলেছি। ফলাফল নদীটা এখন মারা যাচ্ছে, কারণ যে দানবীয় পেট দরকার ছিল নদীটার সেটা নেই। There is a limit up to which it can put up with its cruel and thoughtless treatment. কি বলছে, যে আমাদের এই নিষ্ঠুর এবং এই চিন্তা ভাবনা ছাড়া আমাদের এই অবিবেচক কর্মকাণ্ডের একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত সে গ্রহণ করতে পারবে, কারণ আমরা এতটাই অবিবেচকভাবে এবং নৃশংসভাবে নদীটার সাথে ব্যবহার করছি যে এটা একটা সীমা ছিল, যে সীমাটা অলরেডি কিন্তু পার হয়ে যাচ্ছে। এজন্য নদীগুলো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। We the humans have successfully killed one of our rivers. আমরা মানুষরা খুব সফলতার সাথে আমাদের একটা নদীকে মেরে ফেলেছি। মানে আমরা নিজেরা কতটা দায়ী সেটাই কিন্তু বোঝানো হয়েছে, যে আমরা মানুষরাই আমাদের কর্মকাণ্ডের জন্য, যে নদীটা এই ঢাকা শহরকে জীবন দিল, আমাদের খাবার পানি দিল, ব্যবসা বাণিজ্যের উন্নতি হতে দিল, আমরা সেই নদীটাকেই মেরে ফেলেছি। There are other rivers in the country that are being subjected to similar thoughtless treatment. এবং এই দেশের অন্যান্য আরও অনেক নদী আছে যারা একই রকম আমাদের মানুষের অবিবেচক কর্মকাণ্ডের ফলে কিন্তু একই রকম নদী দূষণের শিকার হচ্ছে। Unless we take care of our rivers, there may come a time when we will cry water water and find it nowhere. তো এখনই যদি আমরা এই নদীগুলোর প্রতি যত্নশীল না হই, নদীগুলো বাঁচানোর চেষ্টা না করি, তাহলে একসময় কি হবে, এমন একটা সময় আসবে যখন আমরা চিৎকার করব পানি পানি, এবং আমরা কোথাও পাবো না। তাহলে এই পুরো প্যাসেজটা থেকে আমরা কি পেলাম? প্যাসেজটা থেকে কিন্তু প্রথমেই যদি তোমরা ভাগ ভাগ করে নাও, তাহলে প্যাসেজের প্রথমে আমরা পেলাম পানি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারপরে কি পেলাম? তারপরে পেলাম হচ্ছে ভবিষ্যতে
জাতিসংঘ চিহ্নিত করেছে ভবিষ্যতে বিশুদ্ধ পানীয় জল এটা কিন্তু আমাদের জন্য একটা ভবিষ্যতের বড় সমস্যা হবে। এরপরে আসলো যে আমাদের দেশের পার্সপেক্টিভটা কেমন। আমাদের দেশের পার্সপেক্টিভে নদীমাতৃক দেশ, অনেক বেশি বৃষ্টিপাত হয়। আমাদের কি পানি দূষণ বা বিশুদ্ধ পানি নিয়ে আমাদের কি দুশ্চিন্তা থাকা উচিত? তখনই দেখা গেল যে আমাদের দুশ্চিন্তা করতে হবে, কারণ আমরা আমাদের নৃশংস এবং অবিবেচক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের একটা প্রধান নদী বুড়িগঙ্গাকে ইতিমধ্যে মেরে ফেলেছি, এবং কিভাবে মেরেছি তার একেবারে ডিটেল একটা বর্ণনা তোমরা এখানে পাচ্ছ। তো যদি আলাদা আলাদা করে ফ্লো চার্টে থাকে যে কোন টপিকটার উপরে, তাহলে কিন্তু তোমরা এই পয়েন্টগুলো সবগুলো বের করতে পারবে। এবং তারপরে কি আসলো যে নদীটাকে এখনই যদি আমরা ব্যবস্থা না নিই, পরবর্তীতে এই নদীগুলো মারা যাবে। তো এখানে তোমাদের আরও কিছু কাজ আছে। এই প্যাসেজটা তো তোমরা অবশ্যই পড়বে এবং সেই সাথে একটা সামারি করার চেষ্টা করবে। নিজেরা কিছু এখন ভোকাবুলারি আছে, এই ভোকাবুলারিগুলো অবশ্যই পড়বে এবং সাথে চেষ্টা করবে কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম মনে রাখার। তো কিছু ভোকাবুলারিজ আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। যেমন প্রথমে ছিল ব্যালাড। ব্যালাড বলতে লোকগাথা বা বীরগাথা বোঝায়। এই কবিতাটা আমরা যেটা বললাম, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, এটা একটা ব্যালেড ছিল। ওটারই 4টা লাইন ওখানে দেওয়া হয়েছে, তোমরা বড় হয়ে আশা করি পড়বে। পরবর্তীতে ছিল হরোয়িং। হরোয়িং মানে মর্মভেদী বা যন্ত্রণাদায়ক। তারপর ছিল সরি, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে সি ভয়েস। সি ভয়েস মানে সমুদ্র যাত্রা। তারপরে ছিল কার্স। কার্স মানে অভিশাপ। তারপর ছিল সার্ভাইভ, বেঁচে থাকা বা টিকে থাকা। তারপর ছিল ক্রাইসিস, সংকট। তারপর ছিল অ্যাক্সেস, প্রবেশ। তারপর ছিল পারপিচুয়াল মানে হচ্ছে শাশ্বত বা চিরস্থায়ী। তারপর ছিল স্টেঞ্চ মানে দুর্গন্ধ। তারপর ছিল গ্লোরিয়াস, গৌরবান্বিত। তারপর ছিল ট্রিবিউটারি মানে উপনদী বা শাখা নদী। তারপর ছিল পাঞ্চ মানে আকস্মিক তীব্র বেদনা বা যন্ত্রণা। তারপর ছিল মার্ভেল, যা দিয়ে বোঝা যায় অলৌকিক বা আশ্চর্য ব্যাপার, এবং সেই সাথে এটাও বোঝা যায় যে মুগ্ধ হওয়া বা মুগ্ধ করা। এরপরে ছিল ক্রনিক, যার অর্থ দীর্ঘস্থায়ী বা দুরারোগ্য। তারপর ছিল শর্টেজ। শর্টেজ মানে কমতি। এরপর ছিল বাউন্টি মানে দয়া। তারপর ছিল টক্সিক, বিষাক্ত। এবং পরবর্তীতে ছিল ডাইজেস্ট, হজম করা। তো এই ছিল আমাদের আজকের ইউনিটটা। আমরা পরের ইউনিটে পরের লেসনটা শেষ করব পরের ক্লাসে। আশা করি সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আমি দিলরুবা ফাতিমা বৃষ্টি, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকো।